আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে দেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে গুরুত্ব আরোপ, দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ আজ। ঔষধ শিল্পে অনন্য ব্যক্তিত্বকে শ্রদ্ধাভরে স্মরণ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নদ নদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রায় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, দু দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীতে গতকাল ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ৩০০-রও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে আজ সিএমএম আদালতে আনার কথা রয়েছে। এ নিয়ে জানতে যোগাযোগ করছি শাকির আদনানের সঙ্গে। তিনি আছেন সিএমএম আদালতে। আদনান, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের শুনানি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ২৫০ অর্থাৎ ২৪০ জন নেতাকর্মীকে আটক করেছে। এখন এখানে অপেক্ষা করছি ঢাকার সিএমএম আদালতে। এখানে তাদেরকে এই ২৪০ জনকে আনার কথা রয়েছে এবং তাদেরকে এনে হয়তোবা কারোকে কারাগারে পাঠানোর আবেদন করা হবে বা কাউকে রিমান্ডের আবেদন করা হবে। তো যাদের স্বাভাবিকভাবে রিমান্ডের আবেদন করা হবে তাদের শুনানির জন্য আদালতে তোলা হবে এবং যাদেরকে কারাগারে পাঠানোর আবেদন করা হবে তাদেরকে এখানে যে কারাগারটি রয়েছে অর্থাৎ সেখানেই রাখা হবে। তো আইনজীবীরা বলছেন যে এই যে তাদের নিয়ে আসা হবে এবং দুপুরের দিকে তাদের নিয়ে আসার কথা বা ২টা বা এরপরেও হতে পারে। ঠিক অ্যাকুরেট টাইমটা আমরা এখনো কিন্তু লয়ারে বলতে পারছেন না। এবং পুলিশ বলছে যে গতকাল কিন্তু একটা ব্রিফিং হয়েছে, সেখানে তারা বলেছেন যে এই ধরনের ঝটিকা মিছিল বা ঝটিকা মিছিলের যে চেষ্টা করে আসলে জনমনে একটা আতঙ্ক তৈরি করা এবং এই আতঙ্ক যাতে তৈরি করতে তারা না পারেন সেজন্য কিন্তু ডিএমপি থেকে এই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডের জন্য বা কারাগারে পাঠানোর জন্য বা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই আদালতে আজকে আনা হবে এবং এরপরে রিমান্ড বা কারাগারে বা অন্য কোনো তাদের বিষয়ে কোনো নির্দেশনা আসে কিনা সেজন্য আমরা অপেক্ষা করছি। আদান, ধন্যবাদ। শাকির আদনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেছেন তিনি। বিভিন্ন আলোচনায় বিশ্ব নেতারা বলেছেন বাংলাদেশের জুলাই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। আজ প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশকে গঠন করা হচ্ছে, তবে কাজটা বেশ কঠিন। মোস্তফা মল্লিকার রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন বিশ্ব নেতারা। অধিবেশনের ফাঁকে ফাঁকে এক দেশের নেতা বৈঠক করছেন আরেক দেশের নেতার সঙ্গে। আলোচনায় উঠে আসছে পারস্পরিক সহযোগিতার কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বৈঠকে প্রফেসর ইউনূসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তুর্ক অধ্যাপক ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী এই কার্যক্রমের অবদান অনেক। জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তুর্ক বলেন, জুলাই আন্দোলন বিশ্বকে অবাক করেছে। বিশ্ব নেতাদের এই ধরনের রূপান্তর বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক ইউনূস গণতান্ত্রিক সংস্কারে বাংলাদেশের যে অভিজ্ঞতা তা বিশ্বব্যাপী জানার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি বলেন, দেশকে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছেন তিনি। অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াং কা অনুষ্ঠানটি পরিচালনা করেন। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা ও তরুণরা আগের সরকারকে একদিন জানিয়ে দিল আর একদিনও তারা ক্ষমতায় থাকতে পারবে না। Their voice is enough is enough. And we declare this is the last day for you. তারা বিদ্রোহী হয়ে উঠল। তাদের কোনো প্রতিষ্ঠান নেই, প্রচারণা নেই, নেই পত্রিকা, টেলিভিশন শো, কিচ্ছু নেই। একদিন তারা বলল যথেষ্ট হয়েছে। তারা বলল এটাই শেষ দিন, সবাই রাস্তায় বেরিয়ে এলো। সব ঘটে গেল জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। আমি তো দেশের বাইরে ছিলাম। আমরা দেশকে পুনর্গঠন করছি। এটা কঠিন কাজ, কিন্তু তরুণদের স্বপ্ন নতুন দেশ। সাধারণ অধিবেশনের ফাঁকে কসোভোর রাষ্ট্রপতি ভসোভা ওসমানির সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। প্রফেসর ইউনুস বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টবের সাথে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী নির্বাচনের প্রার্থী মনোনয়নে এখনও কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব ফার্মাসিস্ট ডিফ্যাবের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি। আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। 18 মাস আগে থেকেই বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিএনপির এই নেতা। আগামী মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার, ভালোবাসা সব কিছু অর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তার নির্বাচনী প্রক্রিয়া শুধু গতকালকে না, বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। পরে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে ডিফ্যাব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময় উপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীতে ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যকতা তুলে ধরেন। বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্টে। জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। তথ্য বলছে গত 20 বছরে জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। বছরে গড়ে 70 লাখ মানুষ চরম আবহাওয়ার শিকার যেমন হচ্ছেন, তেমনি প্রায় 9 লাখের বেশি বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন। এমন পরিস্থিতিতে জলবায়ু অভিবাসনের ন্যায্যতা নিশ্চিতে 2 দিনের ন্যায়সঙ্গত রূপান্তর সম্মেলন 2025-এর পর্দা উঠল। আয়োজনে যোগ দিয়ে বক্তারা শ্রমবাজারের বিপর্যয় রোধে গার্মেন্টস, ট্যানারি, নির্মাণ ও কৃষিখাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশগত মান উন্নত করতে এই পরিবর্তনগুলো যেভাবে সাহায্য করবে, পাশাপাশি আমাদের শ্রমিকদের জন্য চাকরির ঝুঁকিও তৈরি করছে। The report calls upon health action plans, mandatory employers policies as well, specific protection for vulnerable groups. বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে সহায়তা করে যে সমস্ত সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের সবাই মিলে আমরা একটা কল অফ অ্যাকশন করব।
A just transition would ensure fairer distribution of economic gains and manage environmental, digital, and demographic transitions so that no one is left behind. টেকসই অভিযাত্রা নিশ্চিতে নারী, যুবক এবং অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর পূর্ণাঙ্গ হবে না বলে মত বিশিষ্টজনদের। জলবায়ুর যে অভিঘাতগুলো আমরা দেখছি শ্রম খাতে, সেইখানে সার্বিকভাবে কর্মক্ষমতা হ্রাস পাওয়া থেকে শুরু করে উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার পাশাপাশি শারীরিকভাবেও নানান রকম সমস্যা হয়। Historically, we do have a couple of sectors in which we work already together, which is good for the economy of Bangladesh, which is also interestingly because we have an comparative advantage as the Netherlands. That's of course the water sector, which we do have a lot of collaboration already for a long time. উপকূলাঞ্চলে প্রতি বছরই ঝঞ্ঝা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ক্লাইমেট ভিকটিম হয়ে উদ্বাস্তু হচ্ছে। হাজার হাজার লোক চলে যাচ্ছে বিভিন্ন শহরে এই কাজের জন্য। এক্সট্রা প্রেসার পড়ছে আমাদের শহরগুলোতে এবং আমাদের কাজের ক্ষেত্রে। সেখানে গিয়ে কিন্তু তারা নানাভাবে আবার বিপদগ্রস্ত হচ্ছে এবং অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে বিভিন্ন শহরে। এই সমস্যা আরো বাড়বে সামনে যদি আমরা এটা নিয়ে কাজ না করি। তাই আমাদের দরকার নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও অর্থায়ন, যুবকদের গ্রিন স্কিলস উন্নয়ন এবং অভিবাসীদের নীতি প্রক্রিয়ার অন্তর্ভুক্তি। আমাদের সবার হাত এক হতে হবে এবং তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসলে আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের এই মানুষগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। যে উন্নয়নের কথা আমরা দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে শুনেছি, এটা আসলে উন্নয়ন না, এটা উন্নয়নের একটা অংশ হতে পারে। উন্নয়ন হলে একটা সামগ্রিক চিন্তাধারা, কিন্তু এই সামগ্রিক চিন্তাধারা থেকে আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন একটা অন্যরকম বয়ান তৈরি করি আমাদের নিজেদের জন্য, এইটা আসলে উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ন্যায়সঙ্গত রূপান্তর শুধু একটি নীতিমালা নয়, বরং এটি ন্যায্যতার দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। 1925 সালের এই দিনে জন্ম নেওয়া কর্মবীর সারা জীবন কাজ করেছেন দেশের শিল্প প্রতিষ্ঠানকে সম্প্রসারণ ও গণমানুষের কল্যাণে। দেশে ওষুধ শিল্পের সম্প্রসারণে তাঁর অনন্য ভূমিকার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন সব স্তরের মানুষ। স্যামসন এইচ চৌধুরীর থেকে পাওয়া কর্মনিষ্ঠা, একাগ্রতা ও দায়িত্বভার সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন উত্তরসূরিরা। তাঁর জন্মশতবর্ষে পরিবার ও নিকটজনেরা কথা বলেছেন চ্যানেল আইয়ের সঙ্গে। লাইলা নওশিনের রিপোর্ট। আজ হতে শতবর্ষ আগে 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্ম নেন স্যামসন এইচ চৌধুরী। লেখাপড়ার জন্য সেখান থেকে কলকাতা, এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পেশাগত জীবনে একের পর এক গড়েছেন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান করেছেন অসংখ্য মানুষের। শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতাই নন, তার শিল্প গ্রুপ সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, তৈরি পোশাক, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি গণমাধ্যমেও। দেশের শীর্ষস্থানীয় এই শিল্পোদ্যোক্তা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন কর্মনিষ্ঠ আর উদ্যমী। বিশিষ্ট এই শিল্পপতির সকল প্রতিষ্ঠানে সহকর্মী ও পরিবার পরিজনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয় তারই চিন্তাধারা। ওনার কাছে ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতি, এদের একটা বড় জায়গা ছিল এবং বড় আনন্দের জায়গা ছিল। এরকম একজন বাবা এবং একটা মানুষের সন্ধান হওয়া, তার সঙ্গে কাজ করা, এবং আমি মনে করি যে আমার সহকর্মীদেরও, যাদের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই, তারাও একইভাবে ফিল করে, মানে উনি এত তাদেরকে কাছে টেনেছিলেন। 2000 সাল থেকে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি। উনি আমাদেরকে ভাতিজা বলতেন এবং আমাদের সঙ্গে ওনার বয়সের বিরাট একটা পার্থক্য থাকলেও একেবারেই মিলেমিশে আমাদের সঙ্গে কাজ করতেন। ওনার মধ্যে এনার্জির কোনো কমতি ছিল না এবং উনি কোনো একটি কাজ আমাদের কাছে ছেড়ে দিয়ে বসে থাকতেন তা না, উনি নিজে করতে পছন্দ করতেন।
মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল স্যামসন এইচ চৌধুরীর। জীবনের প্রতিটি পদক্ষেপে পিতার পরিচয় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলে জানান তার পুত্র। মানুষকে ভালোবাসা, এটা তার মধ্যে একটা, এটা তার রক্তের সঙ্গে মনে হয়েছিল। উনি অনেক সহকর্মীদের বাসায় না বলেই চলে যেতেন, তাদের বাড়িঘরে তাদের ছেলে মেয়ের খোঁজ খবর রাখতেন, কারো অসুখ বিসুখেও উনি চলে যেতেন। শুরুটা কিন্তু এভাবে হয়েছে। দেশে ওষুধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কৃতি সন্তান স্বপ্ন দেখেছেন সারা পৃথিবীতে পৌঁছাবে বাংলাদেশে উৎপাদিত ওষুধ। ওষুধ শিল্পের এই যে আজকে যে অবস্থায় এসেছে, সেখানের প্রতিটি স্তরে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা সফলকাম হই। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশ যাতে ভালো থাকে। বিশাল বড় স্বপ্ন ছিল যে গোটা বিশ্বে সমস্ত জায়গাতে বাংলাদেশের ওষুধ ছড়িয়ে পড়বে। ইয়াকুব হোসেন চৌধুরী ও লতিকা চৌধুরীর সুযোগ্য সন্তান স্যামসন এইচ চৌধুরীর প্রতিটি কাজে সাহস জুগিয়েছেন স্ত্রী অনিতা চৌধুরী। স্বপ্নবান এই কর্মবীর পৃথিবী ছেড়ে চলে গেছেন 2012 সালে। তবে তার 3 পুত্র অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও শ্যামল চৌধুরী এখনও দক্ষতা ও কর্মনৈপুণ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার স্বপ্নের প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপকে। দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নে বাড়ছে দূষণের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রাকৃতিক পরিবেশ, নদ নদী। অথচ কৃষি, মৎস্য, পরিবহন সহ মানুষের জীবন ও জীবিকার সাথে নদীর রয়েছে গভীর সম্পর্ক। বিপন্ন নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী-নালা, খালবিল, হাওর বাওরের জলজ নেটওয়ার্ক ঘিরে আবর্তিত হয় অসংখ্য জীবন জীবিকা, ত্বরান্বিত হয় আর্থসামাজিক উন্নয়নও। তবে উন্নয়ন অগ্রযাত্রার নামে মানুষের প্রাণ প্রকৃতি বিমুখ অদূরদর্শী কর্মকাণ্ডে বাড়ছে দূষণ। নদী হারাচ্ছে নিজস্ব সত্তা, সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। এমন বাস্তবতায় নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন, সিডা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। সংকট নিরসনে জনসচেতনতা তৈরি, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব পক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। তবে পরিবেশের টেকসই উন্নয়ন এবং নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় প্রকল্প ভিত্তিক নয়, বরং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। বাংলাদেশে পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগিতার ভূমিকা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। এমন বাস্তবতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক সুরক্ষা বলয় গড়তে রাজবাড়ীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহায়তায় নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদি প্রাণ বৃক্ষ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পদ্মা, গড়াই, হরাই আর চান্দনা নদী বিধৌত রাজবাড়ী। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাতে নদী ভাঙন, বন্যাসহ বেড়ে চলা নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার প্রাণ প্রকৃতি। সংকট কাটিয়ে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী গড়তে বাংলালিংকের সহায়তায় রাজবাড়ীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সারা পৃথিবীর যে পরিসংখ্যান, সেখানে দেখা গেছে
4 ভাগের 1 ভাগ বজ্রপাত হয় বাংলাদেশে। প্রায় 300 লোক সারা বছরে এই বজ্রপাতে মারা যায় বাংলাদেশে। যেই গাছগুলো লম্বা হয়, বড় হয়, সেই গাছগুলি রোপণ করি, তাহলে কিন্তু এই বজ্রপাতকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো। আসুন আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বজ্রপাতকে প্রশমিত করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আমেজে সেজে ওঠে ঐতিহ্যবাহী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়, গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বৃক্ষরোপণ ও পরিবেশ একে অপরের পরিপূরক। বৃক্ষ ছাড়া আমরা মরুভূমিতে পরিণত হয়ে যাব। গাছ আমাদের অনেক উপকারে আসে, সে কারণেই এই জনবান্ধব উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। নদী ভাঙনের থেকে বাঁচার জন্য বৃক্ষ অনেক বড় ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সুধীজনরা। এই চ্যানেলের উদ্যোগে আস্তে আস্তে সারা বাংলাদেশেই ইনশাল্লাহ সবুজে ভরে দিতে পারবো। আবহাওয়া এবং জলবায়ু নিয়ে উদ্বিগ্ন, সেখানে বৃক্ষরোপণ একটি সহজ, সুন্দর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। আমরা গাছ লাগাবো 3 ধরনের: ফলজ, বনজ এবং ঔষধি। এটা অবশ্যই আমাদের আশা জাগানিয়া, আর তারা যে এই বৃক্ষর প্রতি ভালোবাসা তৈরি করে দিচ্ছে, আমরা আজকে তাদের শুরু করে দিলাম এবং এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শিক্ষার্থীদের হাতে কলমে কৃষি শেখাতে বিদ্যালয় ভবনের ছাদকে সাজানো হয়েছে সবুজ ফসলি আয়োজনে। শিক্ষার্থীদের উদ্যোগ আর শিক্ষকদের তত্ত্বাবধানে ভিন্নধর্মী এই ছাদ কৃষি গড়া হয়েছে মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। এখানে 3তলা ভবনের উপরে 3500 বর্গফুটের এই ছাদে গত 2 বছর ধরে চলছে ছাদ কৃষির চর্চা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার শিক্ষা নয়, হাতে কলমে শিখছে ফসল উৎপাদনের পদ্ধতি। এই কৃষি শিক্ষার ভিতরে বইতে যা লেখা আছে সেটা পড়ে তোমরা কতটুকু বুঝতে পারো? বই পড়েও বোঝা যায়, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকরা মাঠে দেখায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও একজন কৃষিপ্রাণ মানুষ, তার নেতৃত্বে চলছে কার্যক্রমটি। ছাদের যে বিশাল জায়গা রয়েছে, এটা একটা সম্ভাবনা আছে। তারপরের থেকে শুরু হলো যে আমি ছাদে কিছু করব। আমার মূলত লক্ষ্য হচ্ছে যে বিষমুক্ত বেগুন সাপ্লাই দেওয়া। এই পাঠশালায় শেখানো হয় ফসলের ক্ষয়ক্ষতি রোধে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াও ফসল উৎপাদনের কৌশল। চেনানো হয় ফসলের বন্ধু পোকা, আধুনিক কৃষি কৌশল আর টেকসই কৃষির নানা দিক। আচ্ছা, উপকারী পোকাগুলি কোনগুলি? মৌমাছি, তারপরে প্রজাপতি, ঘাসফড়িং, এগুলি কিন্তু আমরা রাখবো, এগুলো উপকার লাগবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি শুধুই স্কুল প্রাঙ্গণে বা ছাদের উপর একটি ছাদ কৃষি নয়, এটি শিক্ষার্থীদের সরাসরি কৃষি জ্ঞান আরোহণের একটি ক্ষেত্র। এই কাজটি দেশের অন্যান্য স্কুলেও একইভাবে সম্প্রসারণ ঘটতে পারে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নিরল টাটা কৃষি সংবাদ। হাওরের জলরাশি আর উঁচু জমি যেখানে একসময় চোখে পড়ত শুধু পানি আর পতিত জমির নিস্তব্ধতা, আজ সেখানে তৈরি হয়েছে সবুজের সমারোহ। মাচার নিচে ঝুলছে আগাম জাতের হাইব্রিড ডায়না লাউ। অধিক ফলনে পতিত জমিগুলো হয়ে উঠেছে স্বপ্ন বোনার মাঠ। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুদি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময় উপযোগী পদক্ষেপে গুরুত্ব আরোপ, দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা।
শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। ওষুধ শিল্পে অনন্য ব্যক্তি থেকে শ্রদ্ধা ভরে স্মরণ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে নদ নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে বিশিষ্টজনদের সাধুবাদ। এবং এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই। দু দলের জন্য 2 অর টাই ম্যাচ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।